সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরানি প্রতিনিধি দল পৌঁছেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অলরেডি পৌঁছেছেন। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারাও অল্প সময়ের ভেতরে হয়তো পৌঁছে যাবেন অথবা পৌঁছে গেছেন। আমি এই ভিডিও করছি 21শে জুন, অর্থাৎ 21শে জুন রোববার থেকে আমরা বলতে পারছি ইরান এবং আমেরিকার মধ্যে তাহলে যুদ্ধ পরবর্তী চূড়ান্ত চুক্তির আলোচনা শুরু হচ্ছে এবং আমরা এখানে আশাবাদ ব্যক্ত করে রাখতে চাই এই যুদ্ধবিরতি স্থায়ী হবে এবং দুই দেশের মধ্যে চূড়ান্ত চুক্তি হোক এবং সারা বিশ্বে শান্তির বার্তা বয়ে যাক। তবে এই শান্তির সুবাতাস বয়ে যাওয়ার ক্ষেত্রে দেয়াল হয়ে দাঁড়াতে পারে যে বিষয়টি, সেটি হচ্ছে ইসরায়েল এবং লেবাননের মধ্যকার যুদ্ধ। আমি সর্বশেষ যে খবর দেখলাম তাতে ইরানি চাপে ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করেছে, তারা আর হামলা চালাবে না। নেতানিয়াহু অর্ডার দিয়েছে যে দক্ষিণ লেবাননে কোনো রকম হামলা যেন না চালানো হয়। তবে এর ভেতরে বৃহস্পতিবার থেকে আজ সোমবার পর্যন্ত এর ভেতরে ইসরায়েল এবং হিজবুল্লাহর ভেতরে যে লড়াই হয়েছে তাতে ইসরায়েলের 6 জন সেনা নিহত এবং 21 জন আহত হয়েছে। মোট হতাহতের সংখ্যা 27। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে লেবাননে এই যুদ্ধ হয়তো নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে লাভবান করবে, কিন্তু প্রকৃতপক্ষে মধ্যপ্রাচ্যে যদি বৃহত্তর শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করার কোনো বিকল্প নেই। কিন্তু এইরকম একটা পয়েন্ট এসে আমাদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, ইসরায়েল কি সত্যিই মধ্যপ্রাচ্যে শান্তি চায় কিনা এবং তারা লেবাননে হামলা বন্ধ করবে কিনা। যদি হামলা বন্ধ না করে তাহলে পরিণতি কি হবে। সুপ্রিয় দর্শক, এইসব বিষয় নিয়েই এখন আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিও ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। ইরানের পক্ষ থেকে একটি শক্তিশালী প্রতিনিধি দল সুইজারল্যান্ডের জেনেভা শহরে অলরেডি পৌঁছেছেন। ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় সংসদের স্পিকার এবং আলোচক দলের প্রধান বাকের কলিবফ। ওপাশে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট। তিনি অলরেডি জেনেভা শহরে এসে পৌঁছেছেন। আর আগে থেকেই স্টিভ উইটকফ এবং জারেড কুস্টার সেখানে ছিলেন। এপাশে পাকিস্তানের পক্ষ থেকে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তারাও সুইজারল্যান্ডের জেনেভা শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হয়তো তারা এতক্ষণ পৌঁছে গেছেন। এদিকে গতকাল ইরান সফরে গিয়েছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সাইয়েদ মহসিন রেজা নাকভি। ইরানি প্রতিনিধি দলের সাথে তেহরান থেকে জেনেভার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা, তারও যাওয়ার কথা, তিনি গেছেন বলে যতদূর খবর পাওয়া যাচ্ছে। তার মানে হচ্ছে যে এই আলোচনাটা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাকিস্তানের পক্ষ থেকে বিশেষ তৎপরতা ছিল এবং এখনও আছে। আর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, লেবাননের সাথে যুদ্ধ বন্ধ না করা ইত্যাদি ইত্যাদি ইস্যুতে যে শক্ত অবস্থানে ছিল, সেই জায়গা থেকে হয়তো কিছুটা কূটনৈতিক তৎপরতা চালিয়ে বা ইরানি কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে নাকভি হয়তো প্রতিনিধি দলকে রাজি করেছেন এবং তারা সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলেন। এই আলাপে আমি আরও বিভিন্ন দিক নিয়ে কথা বলার আগেই একটা বিষয় একটু ক্লিয়ার করতে চাই। সেটি হচ্ছে, আমরা সবাই দেখেছি প্রথম থেকেই পাকিস্তান আসলে এই কূটনৈতিক তৎপরতার ক্ষেত্রে বা যুদ্ধবিরতি, যুদ্ধ বন্ধ এবং মধ্যপ্রাচ্যে শান্তি, এই যুদ্ধের অবসান, এগুলোর জন্য খুব চেষ্টা করেছে। এই চেষ্টা করার পেছনে যে সমস্ত কারণ থাকতে পারে আমি এর আগে বিভিন্ন ভিডিওতে বলেছি। হয়তোবা তারা কূটনৈতিকভাবে একটা উচ্চ আসনে যেতে চাইছে, মধ্যপ্রাচ্যে একটা প্রভাবশালী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছে। এছাড়া পরিবর্তিত যে বিশ্ব ব্যবস্থা, যে পরিবর্তন হতে যাচ্ছে বিশ্ব ব্যবস্থায়, সেই পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় পাকিস্তান নিজের
অবস্থানও একটা পাকাপোক্ত অবস্থান করতে চাইছে বলে আমার বিশ্বাস। যার কারণে ইরান অনেক সময় শক্ত অবস্থান গ্রহণ করলেও দেখা গেছে পাকিস্তান ইরানকে বোঝানোর চেষ্টা করছে, পাকিস্তান আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, পাকিস্তান শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজেদেরকে একেবারে উজাড় করে দেওয়ার চেষ্টা করছে। এটা আঞ্চলিক দেশ হিসেবে, ইরানের প্রতিবেশী দেশ হিসেবে এবং গুরুত্বপূর্ণ মুসলিম কান্ট্রি হিসেবে পাকিস্তান আসলেই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো। এই জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে পাকিস্তান সরকারকে, পাকিস্তানের সেনাপ্রধানকে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, এই আলোচনা যখন আজকে শুরু হতে যাচ্ছে সুইজারল্যান্ডে, সেখানে প্রধান দুটো বিষয় আলোচনা হবে। ইরানের পক্ষ থেকে একদম ক্যাটাগরিক্যালি বলা হয়েছে যে যেহেতু লেবাননে যুদ্ধবিরতি করা এই 14 দফা সমঝোতার 1 নম্বর দফা, অতএব লেবাননে যুদ্ধবিরতি হয়নি, আমরা আলোচনায় যাব না, এটা ছিল তাদের কথা। এখন আলোচনায় যখন যাচ্ছে তখন সর্বপ্রথম আলোচনার এজেন্ডা হচ্ছে লেবাননে পরিপূর্ণভাবে যুদ্ধবিরতি, অর্থাৎ ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা। ইসরায়েলের আগ্রাসন যদি বন্ধ করা না হয় এবং আমেরিকা যদি এই ব্যাপারে কার্যকর ভূমিকা না রাখে, তাহলে ইরান এই আলোচনা করবে না, এই আলোচনা আগাবে না। ইরানের পক্ষ থেকে ঘোষণা একদম পরিষ্কার। শুধু তাই না, আমি গতকাল রাতের ভিডিওতে বলেছিলাম ইরানের পক্ষ থেকে কিন্তু একথাও বলা হয়েছে বা এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল যখন ইসরায়েল দক্ষিণ লেবাননে আবার বড় ধরনের হামলা করলো এবং 16 জন বেসামরিক নাগরিক নিহত হলো, তখন ইরান সাথে সাথে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং জানিয়েছে এই আলোচনায় তারা অংশ নাও নিতে পারে যদি কিনা লেবাননে হামলা বন্ধ না হয়। ইরানের এই শক্তিশালী অবস্থানের কারণে পরবর্তীতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি ঘোষণা করেছেন যে তিনি দক্ষিণ লেবাননে সব ধরনের হামলা অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছেন। তবে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন কিনা তা এখনও পরিষ্কার না, সম্ভবত তিনি সেই নির্দেশ দেননি। নেতানিয়াহু এই নির্দেশ দিয়েছেন, আমি একদম জোরালোভাবে বিশ্বাস করছি, আমেরিকার চাপের কারণে। যখন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং যখন এই আলোচনা আবার অনিশ্চিত হয়ে পড়েছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো নেতানিয়াহুকে বিশেষভাবে হুমকি দিয়েছেন, হয়তো এই কথা বলেছেন যে তোমরা যদি আমাদের কথা না শোনো তাহলে তো আমরা তোমাদের পাশে থাকবো না। ইসরায়েলের পাশে যদি আমেরিকা না দাঁড়াতে, ইসরায়েল তো 2 সপ্তাহ টিকবে না মধ্যপ্রাচ্যে, এরকম সিচুয়েশন। সেক্ষেত্রে আমেরিকার এই হুমকির মুখে হয়তো নেতানিয়াহু দক্ষিণ লেবাননে সব ধরনের হামলা অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছেন। কিন্তু সেনা প্রত্যাহার যদি না করে তাহলে ইরান হয়তো আবার বেঁকে পড়বে, ওখান থেকে সেনা প্রত্যাহারও করতে হবে, কারণ লেবানন একটা স্বাধীন সার্বভৌম দেশ, ইসরায়েল সেখানে সেনা মোতায়েন করে রাখতে পারে না। এদিকে গতকাল হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিলেও মার্কিন সেন্টকম অর্থাৎ মধ্যপ্রাচ্যের সামরিক বিষয়গুলো যারা পর্যবেক্ষণ করে, তত্ত্বাবধান করে এবং এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করে, সেই সেন্টকম তারা জানিয়েছে যে না, হরমুজ প্রণালী খোলা আছে, জাহাজ চলছে যথারীতি। কিন্তু ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে ইরানের IRGCর হেডকোয়ার্টার, যেটা খাতামুল আম্বিয়া হেডকোয়ার্টার, সেখান থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমার কাছে মনে হয় যে সেন্টকম এই কথা বলছে, অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ না করার বিষয়টা তারা বলছে এই কারণে যে হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে, এই কথা ছড়িয়ে পড়লে বিশ্বে আবার অস্থিতিশীলতা তৈরি হবে, তেলের দাম বেড়ে যাবে এবং ডোনাল্ড ট্রাম্পের সরকারের আবার অবস্থান নড়বড়ে হয়ে যাবে আমেরিকার জনগণের ভেতরে, আমেরিকার রাজনৈতিক অঙ্গনে। সেক্ষেত্রে তারা দেখাতে চাইছে যে না, হরমুজ প্রণালী খোলা আছে। কিন্তু ইরানের সামরিক হেডকোয়ার্টার থেকে যখন ঘোষণা করা হয়েছে যে হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে, তখন অবশ্যই হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে। এখন কত করে খুলে দেওয়া হয়েছে অথবা কত করে খুলে দেওয়া হবে সেটা সিদ্ধান্তের ব্যাপার। কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ইরানের সামরিক হেডকোয়ার্টার থেকে যখন বলা হয়েছে তখন এটা অবশ্যই বন্ধ করার কথা। যাই হোক, এই হরমুজ প্রণালী নিয়ে
ডোনাল্ড ট্রাম্প আজকে আবার তার নিজস্ব ট্রুথ সোশ্যালে একটা পোস্ট দিয়েছেন, তাতে যে কথা বলেছেন তা নিয়ে আবার আরেক ধরনের সংকট তৈরি হতে পারে ইরানের সাথে। ডোনাল্ড ট্রাম্প তার পোস্টে বলেছেন যে খসড়া সমঝোতা সই হওয়ার পর যে 60 দিন, এই 60 দিন ইরান টোল নিতে পারবে না, নেয়ার কথা না। তারপরে তিনি বলেছেন তারপরেও নিতে পারবে না ইরান, অর্থাৎ 60 দিনের পরেও না নিতে পারবে না। আর যদি 60 দিনের পরে টোল নিতে হয় তাহলে আমেরিকা নেবে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ইরান যদি চূড়ান্ত চুক্তিতে না পৌঁছায় তাহলে হরমুজ প্রণালীতে আমেরিকা টোল বসাবে, টোল আরোপ করবে এবং তারা টোল আদায় করবে। আমার কাছে এই কথাটা একটু হাস্যকর মনে হয়েছে, যদিও এর রাজনৈতিক গুরুত্ব আছে অন্যভাবে, আমি সে কথা বলছি, কিন্তু হাস্যকর মনে হচ্ছে এই কারণে যে হরমুজ প্রণালী হচ্ছে পারস্য উপসাগরে। এখানে হরমুজ প্রণালীর দুই পাড়ে দুই দেশ হচ্ছে ওমান এবং ইরান। হরমুজ প্রণালী কন্ট্রোল করা, টোল, পরিবেশ, যত যা কিছু সমস্ত সব কিছুর সাথে এদের সম্পর্ক। আমেরিকার কী সম্পর্ক? আমেরিকা এখানে কিভাবে টোল আরোপ করে এবং কীভাবে টোল নেবে, আশ্চর্য ব্যাপার। তারপরেও তিনি যা বলছেন তার মানে আমি বুঝতে পারছি এই যে কোথাও কোথাও এসেছে খবরটা এরকমভাবে ব্যাখ্যা হিসেবে এসেছে, সম্ভবত CNN ব্যাখ্যা হিসেবে এসেছে যে ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যদি চুক্তিতে পৌঁছাতে না পারেন, চূড়ান্ত চুক্তিতে, তাহলে হরমুজ প্রণালীতে টোল আরোপ করবেন এই কারণে যে যুদ্ধে তার যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে। কিন্তু এটা কি সারা বিশ্বের কেউ মানবে? তাকে কে যুদ্ধ করতে আসতে বলেছিল এবং কেন সে যুদ্ধ করলো এবং তার ক্ষয়ক্ষতি করার দরকারটা কী ছিল? ইরান যে হামলা চালিয়েছে, আগে তো হামলা চালায়নি, তার এই যুদ্ধ করতে আসতে বলেছিল। অতএব ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য আমার কাছে মনে হয় যে অনেকটা হাস্যকর। যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের এই যে অতি কথন, বেশি কথা, তারপরে অবস্থান থেকে হঠাৎ করে সরে যাওয়া, এগুলো আসলে যে কোনো আলোচনার জন্য ঝামেলার ব্যাপার, সংকট তৈরি করে এবং সমস্যা তৈরি করে। ইরান এই কথাই কিন্তু বারবার বলে আসছে। তো এখন হয়তো ভালো খবর একটা আসতে পারে এই কারণে যে জেডি ভ্যান্সের মতো তুলনামূলক ঠান্ডা মাথার মানুষ এবং যিনি রাজনীতিকে বা ডিপ্লোমেসিকে নার্সিং করেন, তিনি এই আলোচনার প্রধান হিসেবে থাকবেন। এবং তিনি কিন্তু এরই মধ্যে ইসরায়েলের সাথে বেশ বাক বিতণ্ডায় জড়িয়েছেন এবং তিনি কড়া কথা বলেছেন। তিনি সবচেয়ে কঠিন কথা বলেছেন যে কোনো সমস্যার সমাধান ইসরায়েল হত্যাকাণ্ডের ভেতর দিয়ে ঘটাতে চায়, এটা ঠিক না, এটা উচিত না। সবচেয়ে কঠিন কথা কিন্তু ইসরায়েলের জন্য এটা জেডি ভ্যান্স বলেছেন। এবং তিনি ইসরায়েলকে বারবার বলেছেন যে এই চুক্তি তাদেরকে মেনে নিতেই হবে এবং ইসরায়েলের কথা মতো আমেরিকা সব কিছু করতে পারে না। সেক্ষেত্রে এই আলোচনায় যেহেতু তিনি নেতৃত্ব দিচ্ছেন, আমার ধারণাতে এই আলোচনা থেকে হয়তো একটা গুড রেজাল্ট বেরিয়ে আসতে পারে। তবে আমি আবারও বলি, এই আলোচনা সফল হওয়া না হওয়া এই সমস্ত সব কিছুর সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে ইসরায়েলি নেতানিয়াহু এবং ইসরায়েলের যে সমস্ত উগ্রবাদী কিছু মন্ত্রী, মিনিস্টার থেকে শুরু করে রাজনীতিবিদ আছেন, তাদের ভূমিকা, তাদের অবস্থান। যেমন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, তিনি বলেছেন যে আমেরিকা যতই বলুক আমরা দক্ষিণ লেবানন থেকে সেনা সরাবো না এবং যুদ্ধ বন্ধ হবে না। নেতানিয়াহু যেখানে যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছেন সেখানে তিনি এই কথা বলছেন। আবার ইটামার বেন গাভির, তিনিও কিন্তু এইরকমভাবে কট্টরপন্থী। আরও কিছু লোক আছেন, যেমন ইসরায়েলের যে পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ, তিনিও কিন্তু এইরকমই কট্টরবাদী। নেতানিয়াহু কট্টরবাদী মোটেই কম নন, কিন্তু এরা নেতানিয়াহু যখন এই ভূমিকা নিতে যাচ্ছেন তখন কিন্তু তারা এই বক্তব্য দিচ্ছেন। তার মানে লেবাননে যুদ্ধবিরতি কতটুকু কার্যকর হয়, কতটা শান্তি ফিরে আসে এবং আসলে ইসরায়েল সেনা প্রত্যাহার করে কিনা, এই সমস্ত সব কিছু দেখার ব্যাপার। যদি এগুলো না সরিয়ে নেয়, আগ্রাসন বন্ধ না করে, তাহলে যা দাঁড়াবে সেটা হচ্ছে অনিবার্য ইরান ইসরায়েল যুদ্ধ এবং সেই যুদ্ধে কিন্তু আঞ্চলিক প্রক্সি ফোর্সও জড়িয়ে যেতে পারে। তাতে মধ্যপ্রাচ্যে একটা বড় ধরনের সংকট তৈরি হবে এবং আমেরিকা যদি তাতে ইসরায়েলকে সাপোর্ট না দেয় তাহলে ইসরায়েলের অস্তিত্ব সংকটের মুখে পড়বে। আর আমেরিকা যদি সাপোর্ট দেয় তাহলে আমেরিকা ইসরায়েলের সাথে আবার নতুন করে ইরানের যুদ্ধ হবে এবং সে যুদ্ধ হতে পারে একটা ভয়াবহ এবং চূড়ান্ত যুদ্ধ। সেক্ষেত্রে আমরা প্রত্যাশা করব
যুদ্ধ নয়, শান্তি হোক আমাদের সবার কামনা। আমরা আশা করি মধ্যপ্রাচ্যে তথা সারা বিশ্বে সত্যিই শান্তির সুবাতাস বয়ে যায়। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই আপনাদের মতামত। নেতানিয়াহু যুদ্ধবিরতির কথা জানিয়েছেন, কিন্তু সেনা প্রত্যাহারের ঘোষণা দেননি। আপনারা কি মনে করেন যে ইরানের চাপে বা আমেরিকার চাপে ইসরায়েল লেবাননে আগ্রাসন বন্ধ করতে বাধ্য হবে? যদি বাধ্য না হয় তাহলে পরিণতি কি হতে পারে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার মতো আলোচনা শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।